ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারে যে রিলেশন বিটুইন স্টেটমেন্ট যে পজিশনটা আছে ওই পজিশনটা করানো হবে। দেখো রিলেশন বিটুইন স্টেটমেন্টের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? বিবৃতি এতে বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার পরাবৃত্তের মাইনাস সি বাই টি কমা মাইনাস সি বাই টি বিন্দুতে তার অভিলম্ব এক্স প্লাস টি স্কয়ার ইকুয়াল টু 2c সরলরেখার উপর লম্ব হবে। এটা হচ্ছে বিবৃতি ওয়ানে বলেছে। বিবৃতি টু এ কী বলেছে? বিতে বলেছে a1 বাই a2 ও a1 বাই b1 ও a2 বাই b2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যখন a1 a2 মাইনাস b1 b2 ইকুয়াল টু কী হবে? 0 হবে। তাহলে দেখো আমরা বিবৃতি টুটা দেখছি আগে। প্রথমে দেখো বিবৃতি বি দেখছি। বিবৃতি বি বিবৃতি বি কী বলেছে? যে এক্স a1 বাই a2 ও a2 বাই a1 দুটো প্রবণতা দেওয়া আছে, দুটো সরলরেখার প্রবণতা। একটা হচ্ছে a1 বাই b1 আর একটা হচ্ছে a2 বাই b2। তো এই দুটো প্রবণতা বিশিষ্ট সরলরেখা পরস্পর লম্ব হবে। দেখো দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের প্রবণতার গুণফল কী হবে? -1 হবে। তাহলে এরা যদি লম্ব হয় তাহলে এদের প্রবণতার গুণফল a1 বাই a2 গুণিতক a1 বাই b1 ইন্টু a2 বাই b2, এদের গুণফল কত হবে? -1 হবে। তাহলে কোনাকুনি গুণ করো, a1 a2 এটা গুণ করলে কত হবে? মাইনাস b1 b2। এধারে আসলে কত হবে? a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত আছে? 0 আছে। তাহলে দেখো এই কন্ডিশনটা আছে কিনা দেখো। লম্ব হবে যখন এত, এখানে মাইনাস দেওয়া আছে বই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার প্লাস হবে, সেই জন্য বিবৃতি বি কী হবে? মিথ্যা। আচ্ছা এবার চলে আসো বিবৃতি এ। বিবৃতি এতে কি বলেছে? বিবৃতি এ দেখো বিবৃতি এ কি বলেছে? বিবৃতি এ বলেছে যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার পরাবৃত্তের ওপর মাইনাস সিটি কমা মাইনাস সি বাই টি বিন্দুতে অভিলম্ব, মানে ওই বিন্দুতে অভিলম্ব কোন বিন্দুতে? এই পরাবৃত্তের মাইনাস সিটি কমা মাইনাস সি বাই টি বিন্দুতে অভিলম্বটা কি বলছে? এক্স প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2c সরলরেখার উপর লম্ব হবে। যদি এই সরলরেখার উপর লম্ব হয়, যে এই বিন্দুতে অভিলম্বটা এই সরলরেখার উপর যদি লম্ব হয়, তাহলে আমরা কি দেখাবো? যে এর প্রবণতা, এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা আর এটার প্রবণতার গুণফল কি হবে? -1 হবে। কেমন? তাহলে দেখো, তাহলে এটার প্রবণতা কীভাবে বের করব? যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি আকারে কনভার্ট করবো। এত সমান কত হবে? এক্সট্রা দিকে মাইনাস এক্স প্লাস 2c, ওয়াই ইকুয়াল টু কত হবে? টি স্কোয়ার দিকে আছে ভাগ করে দেবো 2c ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এটার প্রবণতা কত হবে? প্রবণতা সমান -1 বাই টি স্কোয়ার। আচ্ছা এটার প্রবণতা বের করবো, তার আগে ডেরিভেটিভ করো। এক্স ওয়াই ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স প্লাস ওয়াই স্থির থাকবে, এক্সের ডেরিভেটিভ কত হবে? 1, সি স্কোয়ার ডেরিভেটিভ 0। তাহলে ডিআই বাই ডিএক্স সমান ওয়াইটা গেলে কত হবে? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট মাইনাস সিটি কমা মাইনাস সি বাই টি সমান এখানে কত হবে? মাইনাস, এখানে ওয়াইয়ের জায়গায় মাইনাস সি বাই টি ডিভাইড বাই এক্সের জায়গায় মাইনাস সিটি, মাইনাস মাইনাস কেটে যাবে, সি কেটে যাবে, তাহলে কত হবে? 1 বাই টি স্কোয়ার। আচ্ছা এটা কিন্তু স্পর্শকের প্রবণতা, অতএব অভিলম্বের প্রবণতা সমান কত হবে? মাইনাস টি স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে অভিলম্বের প্রবণতা কি হবে? উল্টে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এই প্রবণতার গুণফল যদি -1 হয়, দেখো গুণ করে দেখো, অতএব টি স্কোয়ার ইন্টু -1 বাই টি স্কোয়ার। তাহলে এটা টি স্কোয়ার কেটে যাবে -1। তাহলে দুজনের প্রবণতার গুণফল যদি -1 হয়, তাহলে এখানে অভিলম্ব আর এই সরলরেখা পরস্পর কী হবে? লম্ব হবে। তো সুতরাং -1 আসছে, অবশ্যই লম্ব হবে। আর এখানে বইয়েও বলা আছে লম্ব হবে। তাহলে বিবৃতিটি কী হবে? বিবৃতি সত্য, যেহেতু প্রবণতা দুটির গুণফল কত আসছে? -1 আসছে। আচ্ছা এবার চলে আসো, তাহলে এক বিবৃতি সত্য, দুই বিবৃতি মিথ্যা। তাহলে অপশানটা কোনটা হবে? তাহলে অপশান সি, যে বিবৃতি এ সত্য, বিবৃতি বি
মিথ্যা, অপশান সি। নেক্সট দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বিবৃতি এতে বলেছে যে এত পরাবৃত্তের 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এত। আচ্ছা, বিবৃতি বিতে বলেছে যে y = fx বক্রের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এত হবে। আচ্ছা দেখো, আমরা বিবৃতি বিটা আগে বের করতেছি। হ্যাঁ, বিবৃতি বিটা সত্য না মিথ্যা দেখো। বিবৃতি বিতে কি বলেছে যে y = fx বক্রের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এত হবে। আচ্ছা, আমরা কি জানি যে x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে, y - y1 = m। m বলতে কি অভিলম্বের প্রবণতা। অভিলম্বের প্রবণতা কত বাড়ায়, স্পর্শকের প্রবণতা di/dx হয়। অভিলম্বের প্রবণতা উল্টে যাবে, মানে ডি মাইনাস এবং সাইন চেঞ্জ হবে, dx/dy at x1, y1 ইন্টু x - x1। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে এটাই দেখো বই দেওয়া আছে। তাহলে এখানে বিবৃতি বি কী হবে, বিবৃতি বি সত্য হবে। আচ্ছা, এবার চলো বিবৃতি এ চলে আসো। বিবৃতি এ দেখো, বিবৃতি এতে কি বলেছে, এত পরাবৃত্তের P5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ 4x + 5y = 20। তাহলে এটা দেখাবো সত্য না মিথ্যা। তাহলে এখানে কি বলেছে, x² - y² = 9। তো এই পরাবৃত্তের 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, তাহলে 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে, তাহলে 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে, y - y1 = m। m বলতে কি অভিলম্বের প্রবণতা। আচ্ছা, অভিলম্বের প্রবণতা এখান থেকে পাবো, আমরা ডেরিভেটিভ করবো। এটাকে ডেরিভেটিভ করলে 2x, এটাকে ডেরিভেটিভ করলে 2y di/dx, 9 এর ডেরিভেটিভ 0, তাহলে 2 দিয়ে আউট হইবে। তাহলে di/dx = x/y। অতএব -dx/dy কত হবে, যেহেতু অভিলম্ব বলেছে সেই জন্য উল্টাবে, সাইন চেঞ্জ হবে। at 5,4 = এটা উল্টে গেলে কত হবে, y/x হবে। y/x মানে কত, 4/5। তাহলে অভিলম্বের প্রবণতা -4/5 ইন্টু x - x1। এখানে কোনাকুনি গুণ করো, 5y - 20 = -4x + 20। এটা গেলে কত হবে, 4x + 5y = 40। আচ্ছা দেখো, তাহলে এখানে কি 40 আছে, 40 নেই, 20 আছে। তাহলে বিবৃতি এটা কী হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। আচ্ছা দেখো, এবার দেখো, তাহলে এটা মিথ্যা, এটা সত্য। তাহলে এরকম কোনো অপশান কি আছে, দেখো বিবৃতি সিতে কী বলা আছে, বিবৃতি সিতে বলা আছে এটা সত্য, বি মিথ্যা বলা আছে। তাহলে বিবৃতি এখানে অপশান সি হওয়ার চান্স নেই। আচ্ছা, বিটা কি হতে পারে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তাহলে এটা মিথ্যার জন্য কি এটা দায়ী, দেখো এটাও কিন্তু হবে না অ্যাকচুয়ালি। যদি এটা সত্য হতো তখন এইটাকে আমরা এখানে ইউজ করেছি, যদি আমরা বিবৃতি বিটাকে এখানে বিবৃতি এতে ইউজ করেছি, বাট এটা কিন্তু সত্য হচ্ছে না। তাহলে বিবৃতি অপশান বি হবে না এখানে। কিন্তু যেহেতু আমরা বিবৃতি বিটাকে এখানে ইউজ করেছি, সেই জন্য জাস্ট আমরা অপশান বি লিখেছি, কিন্তু বইয়ের উত্তর এখানে কোনোটাই পড়বে না। এখানে অপশান বি কেন লিখছি, কারণ অপশান বিটা এই কারণেই লিখছি যে এইটা আমরা এখানে যে সূত্রটা আছে অভিলম্ব বের করার যে সূত্রটা, এটা আমরা এইখানে ইউজ করেছি। তো যেহেতু আমরা ইউজ করেছি সেই জন্য আমরা এখানে অপশানটা বি দিলাম। তিনটা দেখো, তিনটা কি বলেছে, যে বিবৃতি এতে বলেছে যে এত অধিবৃত্তে যেসব স্পর্শক এত সরলরেখার সঙ্গে সমান্তরাল তার সমীকরণ হবে এত। আর বিবৃতি বি কি বলেছে, lx + my + n = 0 সরলরেখা y² = 4x অধিবৃত্তকে স্পর্শ করলে am² = nl হবে। আচ্ছা দেখো, এখানে বিবৃতি বিতে যেটা দিয়েছে সেটা আমরা আগে দেখানোর চেষ্টা করতেছি, যে lx + my + n = 0 সরলরেখা এত অধিবৃত্তকে স্পর্শ করলে am² = nl হবে। এটা যদি সত্য হয় বিবৃতি বিটা, তখন এটাকে আমরা বিবৃতি এতে ইউজ করার চেষ্টা করব, যে একটা সরলরেখা একটা অধিবৃত্তকে স্পর্শ করলে বলেছে যে am² = nl হয়। এই কন্ডিশনটাকে আমরা বিবৃতি এতে ইউজ করব। কেন, বিবৃতি এতে
ওরকম টাইপেরই একটা কন্ডিশান দেওয়া আছে। বিবৃতি এতেও একটা অধিবৃত্ত দেওয়া আছে, সেই অধিবৃত্তের একটা যে কোনো বিন্দুতে একটা সরলরেখা সমান্তরাল সরলরেখা বলেছে। তো সুতরাং আমরা বিবৃতি বিটা বের করে দেখব, যদি সত্য হয় সেটাকে আমরা বিবৃতি এ থেকে ইউজ করব। তাহলে দেখো ফার্স্ট আমরা করব বিবৃতি বি। বিবৃতি বি, আচ্ছা বিবৃতি বি করার আগে আমি তোমাদের থিওরি ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো একটা সরলরেখা কোনো অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত কী হয়, সেটা আমি থিওরি ক্লাসে দেখিয়েছিলাম। আমি অধিবৃত্তটা বলছি। কি বলেছিলাম, যে একটা সরলরেখা যে y = mx + c সরলরেখাটা, এই সরলরেখা y² = 4x অধিবৃত্তকে স্পর্শ করবে। অধিবৃত্তকে অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে, স্পর্শ করার শর্ত হবে ইফ c = যদি a/m হয়। বুঝে ভালো করে, আমি শুধু অধিবৃত্ত বলিনি, বৃত্তও বলেছিলাম, পরাবৃত্ত বলেছিলাম, উপবৃত্ত বলেছিলাম, সমস্ত কিছুতে বলেছিলাম যে y = mx সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত কী হবে, উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কী হবে, পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কী হবে, একটা ছকের মাধ্যমে আমি থিওরি ক্লাসে দেখিয়েছিলাম। এবং কোথা থেকে এসেছিলো সেটাও দেখিয়েছিলাম। এই যে c = a/m এইটা হলে তবেই কী হবে, এই সরলরেখাটা এই অধিবৃত্তকে স্পর্শ করবে। এবং এটা কোথা থেকে এসেছিলো সেটা আমি একটা দেখিয়েছিলাম। তো এখানে আমি দেখাতে যাচ্ছি না, জাস্ট এটা মনে রাখবে যে এই সরলরেখাটা y = mx সরলরেখাটা অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে যদি c = কত হয়, c = a/m হয়। যদি c = a/m হয় তবেই হচ্ছে ওই সরলরেখাটা অধিবৃত্তকে স্পর্শ করবে। এবার চলে আসে বিবৃতি বি কী বলেছে। বিবৃতি বি বলেছে যে lx + my + n = 0 এই সরলরেখাটা y² = 4x অধিবৃত্তকে স্পর্শ করবে। স্পর্শ করলে কি দেখাতে বলছে, যে am² = nl হয় বলেছে। আমরা দেখব হচ্ছে কি না। আচ্ছা দেখো এখানে তো আমাদের অধিবৃত্তটা আছে, দেখো এই কন্ডিশনটাকে ইউজ করছি। এখানে অধিবৃত্ত দেওয়া আছে y² = 4x, তো একে কে স্পর্শ করতেছে, y = mx + c আকারে স্পর্শ করছে। স্পর্শ করলে কী হবে, c = a/m হবে। তাহলে দেখো এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটাকে আমরা y = mx + c আকারে কনভার্ট করতেছি। তাহলে দেখো কনভার্ট করলে কী হবে, এখানে my = এটা গেলে কত হবে, -lx - n। তাহলে y = -l/m x - n/m। দেখো এইটা হচ্ছে y = mx + c। এখানে m বলতে কোনটা, দেখো আমি মার্ক করে দিচ্ছি। এখানে m বলতে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি m, এইটা হচ্ছে এখানে m হিসাবে কাজ হচ্ছে, আর এই গোটাটা হচ্ছে n হিসাবে কাজ হচ্ছে। y = mx + c, c বলতে এইটা। তাহলে এবার চলে আসো যে এই সরলরেখাটি অধিবৃত্তকে স্পর্শ করবে, স্পর্শ হওয়ার শর্ত হবে যদি c = a/m হয়। তাহলে এত সরলরেখাটি y² = 4x অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে, অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে ইফ কি হবে, c = a/m। কি কন্ডিশনটা আছে, যদি সত্য হবে যদি c = a/m হয়। আচ্ছা এখানে c কত, দেখো y = mx + c, এইটা হচ্ছে c। তাহলে c, এটা হচ্ছে c, এই যে সরলরেখাটা ছিল তাকে y = mx + c আকারে কনভার্ট করেছি। তাহলে এখানে c বলতে এইটা, c = কি বলেছে, a/m। এখানে a বলতে এই হবে, a/m। আচ্ছা m কত, দেখো এখানে y = mx + c, এখানে m বলতে এইটা -l/m, -l/m। মাইনাস মাইনাস কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে n/m সমান, এটা উল্টে গেলে কত হবে, am / l। তাহলে কোনাকুনি গুণ করলে am² = nl। তাহলে দেখো বইয়ের কন্ডিশন কিন্তু এটাই দিয়ে আছে যে এই সরলরেখাটাকে অধিবৃত্ত স্পর্শ করলে am² = nl হবে। তাহলে বিবৃতি বি কী হবে, বিবৃতি বি সত্য। আচ্ছা এবার চলে আসো বিবৃতি এ, চলে আসো হেডিং দিবে বিবৃতি এ বলে। বিবৃতি এ। আচ্ছা দেখো
বিবৃতি এতে কী দিয়েছে, 3y স্কোয়ার ইকাল টু 8x অধিবৃত্তে যেসব স্পর্শক এই সরলরেখার সমান্তরাল তার সমীকরণ হবে x মাইনাস 3y প্লাস 6 ইকাল টু 0। দেখো এখানে বিবৃতি এতে বলেছে যে 3y স্কোয়ার ইকাল টু 8x অধিবৃত্তে যেসব স্পর্শক, দেখো এত অধিবৃত্ত, এই অধিবৃত্তটা কেমন হবে, ধরো এটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্তের যেসব স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, যেসব স্পর্শক কার সঙ্গে সমান্তরাল, এইটার সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তো যেসব স্পর্শক এর সঙ্গে সমান্তরাল, এটা কত x মাইনাস 3y প্লাস 6, x মাইনাস 3y প্লাস 6 ইকাল টু 0, এর সঙ্গে সমান্তরাল তার সমীকরণ, মানে তার সমীকরণ কী হবে, এর সঙ্গে সমান্তরাল, মানে এইটার সমীকরণ কী বলছে বইয়ে, x মাইনাস 3y, আচ্ছা এখানে সমান 5 দিয়ে আছে, এটার সঙ্গে সমান্তরাল, তাহলে এটা সমান 5 আর এটা সমান প্লাস 6 ইকাল টু 0। তাহলে দেখো যদি এটা হয়, এটা ছাড়ো, এটা আমি পরে দেখাবো। তাহলে কি বলছে, এই অধিবৃত্তের এটা একটা স্পর্শক, তাহলে এটা যে স্পর্শক বইয়ে দেওয়া আছে, তো এইটা কি স্পর্শক হবে, স্পর্শক হবে কি না এই কন্ডিশানটা তোমরা এখানে লাগিয়ে দাও। যদি স্পর্শক হওয়া সত্য কি, অ্যাকচুয়ালি এই রেখাটা এটাকে স্পর্শ, এই অধিবৃত্তের স্পর্শ হওয়ার সত্য হচ্ছে এইটা am স্কোয়ার ইকাল টু nl, যেহেতু সত্য হয়েছে। তাহলে যদি স্পর্শ হওয়ার সত্যকে সিদ্ধ করে যায় যে এই বৃত্ত আর এইটা যে স্পর্শক আছে x মাইনাস 3y প্লাস 6 ইকাল টু 0, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, হবে কিনা সেটা চেক করব। তাহলে এই সরলরেখাটা এই অধিবৃত্তের স্পর্শ হওয়ার সত্যকে যদি সিদ্ধ করে যায়, স্পর্শ হওয়ার সত্যের কন্ডিশন কি, এইটা am স্কোয়ার ইকাল টু nl, এইটাকে যদি সিদ্ধ করে তাহলে বলবো কি এই সরলরেখাটা একে কী হবে, স্পর্শ করবে। কেন আমরা এটা দেখাচ্ছি, কারণ এটা দিয়ে যদি আমরা স্পর্শকের কন্ডিশন সত্য সিদ্ধ হয়ে যায়, তাহলে তখন আমরা বলতে পারবো যে বিবৃতি বিটাকে আমরা বিবৃতি এতে আমরা ইউজ করেছি। তোমরা এভাবেও করতে পারো, যেহেতু আমাদের এরকম ফর্মে আমরা নিয়ে এসেছি, বিবৃতি বি এর ফর্মটা একটা পেয়ে গেছি, তাহলে বিবৃতি বি এর ফর্মটাকে এখানে ইউজ করছি। আচ্ছা এখানে দেখো এই কন্ডিশনটাকে ইউজ করবো আমরা, যে স্পর্শ হওয়ার কন্ডিশনটাকে আমরা বিবৃতি এতে অ্যাপ্লাই করব। যদি সিদ্ধ হয় তাহলে বলবো ওই রেখাটা অবশ্যই এর উপর স্পর্শ হবে। আচ্ছা আগে আমরা এরকম ফর্মে সাজাবো lx প্লাস my প্লাস n ইকাল টু 0, দেখো এরকম ফর্মে আছে এল বলতে কত 1 ইন্টু এক্স lx প্লাস my প্লাস n সমান 0। আচ্ছা এটা কত হবে, y স্কোয়ার ইকাল টু 4x আকারে কনভার্ট করব, তাহলে 4 ইন্টু 3টা গুণ আছে ওদের গেলে ভাগ হবে 2/3 ইন্টু এক্স। তাহলে স্পর্শ হওয়ার সত্য কী হবে, am স্কোয়ার ইকাল টু nl যদি হয়, দেখো am স্কোয়ার বের করব, একটা am স্কোয়ার বের করবো, একটা nl বের করব। আচ্ছা a বলতে কত, এখানে a বলতে 2/3 ইন্টু এম স্কোয়ার, এম বলতে কত, দেখো lx প্লাস my, এম বলতে কত -3, তাহলে -3 হোল স্কোয়ার, তাহলে এখানে 3 3 কেটে যাবে, তাহলে 3 দুগুণে 6। আচ্ছা nl সমান কত হবে, lx প্লাস ny, n বলতে কত -3 ইন্টু lx মানে কত, আচ্ছা এখানে কত আছে n l, আচ্ছা n বলতে কত, এখানে lx প্লাস my প্লাস n বলতে এখানে 6 হবে, 6 ইন্টু l বলতে কত lx প্লাস my প্লাস n কত হবে 1 হবে, সমান 6। তাহলে এখানে কি হচ্ছে যে এটা am স্কোয়ার ইকাল টু nl সত্য সিদ্ধ হচ্ছে, সত্য সিদ্ধ হচ্ছে মানে কি, যে স্পর্শঘাত সত্য সিদ্ধ হচ্ছে। এই সরলরেখাটা এর উপর স্পর্শঘাত সত্য কোনটা আছে, এইটা আছে, তাহলে এই কন্ডিশনটা এখানে কি হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই এই রেখাটা, যে এই রেখাটা এর উপর অবশ্যই স্পর্শক হবে। অতএব x মাইনাস 3y প্লাস 6 ইকাল টু 0 কী হবে, 3y স্কোয়ার এত 0 সরলরেখাটি 3y স্কোয়ার ইকাল টু 8x অধিবৃত্তকে স্পর্শ করবে, এত অধিবৃত্তকে স্পর্শ করবে, কেমন। আচ্ছা এটা তো একটা হলো, তারপরে দেখো আবার বলছি যে এই যে স্পর্শকটা এর সঙ্গে সমান্তরাল, দেখো সমান্তরাল কিনা, দেখো এর প্রবণতা কত হবে বলো তো, এর প্রবণতা হবে এটাকে যদি y ইকাল টু mx প্লাস c আকারে কনভার্ট করো তাহলে কত হবে 3y ইকাল টু x মাইনাস 5,
তাহলে ওয়াই ইকাল টু 1/3 মাইনাস 5/3, তাহলে এর প্রবণতা 1/3। আচ্ছা এটাকেও প্রবণতা বের করে দেখবে 1/3ই আসবে। যেহেতু দুজনের প্রবণতা সেম, তাহলে এর স্পর্শকটা হচ্ছে এর সঙ্গে সমান্তরাল হবেই হবে। তাহলে বিবৃতি এ বলছে সমান্তরাল হবে এবং এটা হচ্ছে স্পর্শক হবে, যেটা আমরা এই স্পর্শকটা হচ্ছে এই কন্ডিশানকে ইউজ করে আমরা দেখালাম। তাহলে এখানে এটাও কি হবে, এটা সত্য। আচ্ছা এবার চলে আসো, আমরা যে এখানে স্পর্শকার কন্ডিশানটা দেখালাম সত্যটা, সেটা কাকে ইউজ করে? এই যে স্পর্শকার সত্যটা যেটা আছে বিবৃতি বিতে, সেটাকে আমরা ইউজ করে দেখিয়েছি আমরা। এই যে am স্কয়ার ইকাল টু nl, এখানে a স্কয়ার ইকাল টু nl কন্ডিশানটা ইউজ করেছি। কোথায় আছে? সেটা হচ্ছে বিবৃতি বিতেই আছে। তো সুতরাং বিবৃতি এটা সত্য দেখানোর জন্য বিবৃতি বিকে আমরা ইউজ করেছি। তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে অপশান বি। অপশান বিতেই আছে যে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। অপশান বি। নেক্সট চারেরটা দেখো। আচ্ছা চারেরটা করার আগে আমি কিছু তোমাদের দু একটা প্রপার্টি লিখাচ্ছি। মানে প্রপার্টি বলতে কি, কিছু সূত্র টাইপের লিখাচ্ছি। ধরো সত্য, কিছু সত্য লিখাচ্ছি। তো তোমরা আগেই যে তোমরা পড়েছো যে কনসেপ্টের ভিডিওয়ে, যে কোনো একটা সরলরেখা কোনো একটা অধিবৃত্তকে স্পর্শ করা সত্য কী হবে, পরাবৃত্তকে স্পর্শ করা সত্য কী হবে, উপবৃত্তকে স্পর্শ করা সত্য কী হবে, সেটা তোমরা স্পর্শক হওয়া সত্যগুলো তোমরা পড়েছো। কিন্তু আমি থিওরি ক্লাসে অভিলম্ব হওয়ার সত্য কিন্তু পড়াইনি। যে কোনো একটা সরলরেখা, ধরো ওয়াই ইকাল টু mx প্লাস সি একটা সরলরেখা, ধরো এই কনিকের সেকশন, এই বৃত্তে অভিলম্ব হওয়ার সত্য কী হবে, এগুলো কিন্তু আমি দেখাইনি। শুধু স্পর্শক হওয়া সত্যগুলো আমি দেখিয়েছিলাম, এইটা কিন্তু দেখাইনি। বাট এই চারের দাগের অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রগুলো মনে রাখলে তোমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। যদি না মনে রাখো তাতেও হবে, যে সূত্রটা যেভাবে এসছে সেইভাবে যদি তোমরা অঙ্কটা করো অনেকটা বড় হবে। সেই জন্য আমি বলবো যে এইটা একটু মনে রাখার চেষ্টা করবে। যদিও এখানে একটু সূত্রগুলো একটু অন্যরকম আছে, তাও একটু চেষ্টা করবে মনে রাখার। দেখো এই একটা বৃত্ত আছে, এই বৃত্তে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সরলরেখা কনিকের লম্ব হওয়া সত্য। মানে কি, ধরো বৃত্তটা কি, বৃত্তটা ধরো এরকম টাইপের আছে, এই একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এর উপর একটা সরলরেখা আছে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, সরলরেখাটা কি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, যেটা হচ্ছে এর উপর লম্ব। লম্ব কী করে হবে? এখানে যদি স্পর্শক ড্র করি তার উপর লম্ব, লম্ব বলতে কটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সরলরেখাটা। তো এই সরলরেখাটা এই বিন্দুতে লম্ব হওয়া সত্য কী হবে? কোনো একটা কনিকের কোনো একটা কার্ভের ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সরলরেখাটা লম্ব হওয়া সত্য কী হবে? কখন সত্য হবে? যদি সি ইকুয়াল টু 0 হয়, তখনই কী হবে, এই সরলরেখাটা এই কনিকের উপর লম্ব হবে। একই রকম ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সরলরেখাটা অধিবৃত্তের ক্ষেত্রে লম্ব হওয়া সত্য কী হবে? যদি am কিউব প্লাস 2am প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবেই এটা যদি 0 হয় তবেই কি হবে, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সরলরেখাটা এই অধিবৃত্তকে লম্ব, মানে লম্ব হবে আর কি। একই রকম উপবৃত্তের ক্ষেত্রে কি হবে? উপবৃত্তের ক্ষেত্রে এই রেখাটা লম্ব হওয়া সত্য কোনটা হবে? যে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। একই রকম পরাবৃত্তের ক্ষেত্রে এই সরলরেখাটা পরাবৃত্তের উপর অভিলম্ব হবে যদি এটা ইকুয়াল টু এটা হয়। এবার প্রমাণগুলো কিভাবে এসছে আমি একটা দেখাচ্ছি, তোমরা যেটা খুশি তোমরা নিজেরাও বাড়িতে চেক করতে পারো। আমি একটা দেখাচ্ছি, দেখো আমি ধরো এটা দেখাচ্ছি, আর এইটা দিয়ে আমাদের অঙ্ক আছে 4 নম্বরের, এই যে 3 নম্বরের সূত্রটা দিয়ে 4 দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই সূত্র দিয়ে কিন্তু আছে, যে একটা উপবৃত্তকে এই সরলরেখা অভিলম্ব হওয়ার সত্য কোনটা হবে, এই কন্ডিশনটা লাগিয়ে অঙ্কটা করব। আচ্ছা এইটা দেখাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, অধিবৃত্তের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি হচ্ছে অভিলম্ব হওয়ার সত্য হচ্ছে এটা ইকুয়াল টু যদি 0 হয়। আচ্ছা দেখো আমি একটু করার চেষ্টা করতেছি, দেখো একটু ছবিটা আমি একটু আঁকার চেষ্টা করতেছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ছবি কেমন হবে? এরকম টাইপের আসবে। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই অধিবৃত্তের। আচ্ছা স্পর্শকার সত্য, সরি অভিলম্ব হওয়া সত্য, এখানটা অভিলম্ব ড্র করছে, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এটা কত? এই অভিলম্বটার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এটা অভিলম্ব হবে কখন? যখন এটা ইকুয়াল টু 0 হবে।
আচ্ছা এখানে তোমরা একটা বিন্দু ধরে নাও, এই বিন্দুটা হচ্ছে x1 y1 বিন্দু ধরে নাও, x1 y1 বিন্দু ধরে নাও। এবার x1 y1 বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ বের করব, আর বইয়ের অভিলম্বের সমীকরণের সঙ্গে মানে এটার সঙ্গে কম্পেয়ার করে আমরা এই রিলেশানটা পেয়ে যাব। তাহলে দেখো যে আমরা দুয়েরটা প্রমাণ করছি, দুয়েরটা বলছে এই কন্ডিশনটা 0 হলে তবেই কী হবে, এই সরলরেখাটা এর উপর অভিলম্ব হবে। তাহলে দুয়েরটা কী আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax আছে, একে ডেরিভেটিভ করলে কত হবে 2y dy বাই dx সমান 4a dy বাই dx সমান কত হবে 2a ডিভাইড বাই y। অতএব x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 সমান m। m বলতে কি, এটা স্পর্শকের প্রবণতা, অভিলম্বের প্রবণতা কী হবে, এটা লোটা হবে, সাইন চেঞ্জ হবে, মাইনাস y1 ডিভাইড বাই 2a ইন্টু এক্স মাইনাস x1। আচ্ছা কোনাকুনি গুণ করো, 2ay মাইনাস 2ay1 সমান মাইনাস x1, এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস x1 y1। আচ্ছা এই সরলরেখাটাকে তোমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে কনভার্ট করো, ওরকম আকারে নিয়ে যাও, তারপরে দুজনের সঙ্গে কম্পেয়ার করে সহগ তুলনা করব। তাহলে এখানে কত হবে 2ay, এখানে হচ্ছে মাইনাস xy1 প্লাস x1 y1, এটা গেলে কত হবে প্লাস 2a y1। তাহলে y ইকুয়াল টু কত হবে 2a গুণ আছে, গেলে কত হবে ভাগ হবে, তাহলে ভাগ হলে মাইনাস x বাই 2a ইন্টু y1 প্লাস 2a ওদিকে ভাগ হবে। আচ্ছা এদের থেকে y1 কমন নিয়ে নাও, y1 কমন নিলে কত হবে x1 প্লাস 2a ডিভাইডেড বাই 2a। দেখো ঠিকঠাক আছে তো, 2ay এটা ওদিকে লাগা প্লাস 2ay এক্স মাইনাস xy1, আচ্ছা x1 y1 ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের x1 y বিন্দুতে অভিলম্বের সমীকরণ পেয়ে গেলাম। এবার বইয়ে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত আছে, বইয়ে y ইকাল টু mx প্লাস c দেওয়া আছে। তাহলে এই দুজনকে তুলনা করব, তার তুলনা করলে কত হবে, দুজনের সহগ তুলনা করবে। এখানে y এর সহগ 1, নিচেরটা 1, এখানে দেখো x এর সহগ কত আছে মাইনাস y1, আচ্ছা এখানটা y1 লিখে দাও, এখানটা x লিখে দাও, এখানটা x লিখো, এখানে y1 লিখে দাও। তাহলে এখানে x এর সহগ তুলনা করলে মাইনাস y1 ডিভাইড বাই 2a, y1 ডিভাইড বাই 2a ডিভাইডেড বাই, এখানে x এর সহগ কত হবে m সমান, এখানে কত হবে দেখো, এখানে কনস্ট্যান্ট তুলনা করো, y1 ইন্টু x1 প্লাস 2a ডিভাইড বাই 2a ডিভাইডেড বাই 2a। আচ্ছা এখানে কত হবে, এটার কত হবে কনস্ট্যান্ট c হবে, c। আচ্ছা এটার সঙ্গে এটা সমান করে দাও, সমান করলে কত হবে y1 সমান মাইনাস 2am। আচ্ছা এটার সঙ্গে যদি এটা তুলনা করে দাও তাহলে কী হবে দেখো, এটার সঙ্গে এটা তুলনা করলে y1 কেটেইবে, আর এখানে 2a কেটেইবে, তাহলে কত হবে মাইনাস 1/m পড়ে থাকবে সমান, এখানে y1 কেটে গেলে 2a কেটে গেলে কত হবে x1 প্লাস 2a ডিভাইড বাই c হবে। তাহলে এখানে গুণ করে দাও, x1 প্লাস 2a ইকাল টু মাইনাস c বাই m, x1 কত হবে মাইনাস যদি কমন নেই 2a প্লাস c বাই m। দেখো আমরা x1 y1 বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো x1 y1 বিন্দুটা কিন্তু এই অধিবৃত্তের উপর অবস্থিত, এই অধিবৃত্তের উপর x1 y1 বিন্দুটা অবস্থিত। তো x1 y বিন্দুটা যদি এই অধিবৃত্তের উপর অবস্থিত হয়, অধিবৃত্তকে কী করবে, অবশ্যই স্যাটিসফাই করবে। অতএব অধিবৃত্তকে যদি স্যাটিসফাই করে তাহলে কী হবে, এটার উপর x1 y বিন্দুটা পুট করে দেবো, তাহলে y1 স্কোয়ার ইকাল টু 4a x1, y1 স্কোয়ার বলতে কোনটা, এটা স্কোয়ার মানে 4 স্কোয়ার m স্কোয়ার সমান 4a x1, x1 বলতে কত মাইনাস 2a প্লাস c বাই m, এখানে 4 কেটাইবে, এখানে a কেটাইবে, তাহলে কত হবে a m স্কোয়ার ইকাল টু মাইনাস 2a মাইনাস c বাই m, এখানে m দিয়ে গুণ করে দাও, a m কিউব ইকাল টু মাইনাস 2am মাইনাস c, এটা এধারে নিয়ে চলে আসো, a m কিউব মাইনাস 2m এধারে আসলে প্লাস 2am মাইনাস c এধারে আসলে প্লাস c ইকাল টু 0। দেখো এই কন্ডিশনটা দেওয়া আছে, a m কিউব প্লাস 2am প্লাস c ইকাল টু 0, কন্ডিশনটা আসলো আমাদের। তো এরকমভাবে প্রত্যেকটা কনিক সেকশানের ক্ষেত্রে এই সরলরেখা অভিলম্ব হওয়া সত্ত্বেও এইভাবেই করতে হবে। এটা আমি অধিবৃত্তের ক্ষেত্রে দেখালাম,
তোমরা বৃত্তের ক্ষেত্রেও সেম করবে, উপবৃত্তের ক্ষেত্রেও সেম করবে, পরাবৃত্তের ক্ষেত্রেও সেম করবে। যে একই রকম একটা বিন্দু ধরে নিবে, ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করবে, আর বইয়ে অভিলম্বের সমীকরণের সঙ্গে কম্পেয়ার করে x1 y1 বিন্দুটা বের করে নেবে। এবার x1 y বিন্দুটা কনিক সেকশনে পুট করে দিবে, পুট করে দিয়ে x1 y মানগুলো বের করলেই দেখবে, মানে পুট করলেই এরকম কন্ডিশান চলে আসবে যে প্রত্যেকটা ক্ষেত্রে এই উপবৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশানটাও পেয়ে যাবে, পরাবৃত্তের ক্ষেত্রেও এই কন্ডিশানটা পেয়ে যাবে। একটা আমি দেখালাম। আচ্ছা, আমাদের 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের এইটা লাগবে, যে এই যে সূত্রটা আছে এইটা আমাদের এখানে লাগবে। তো আমি লিখে দিচ্ছি সাইডে যে 4 নম্বর সূত্রটা কি আছে দেখো। আচ্ছা, 4 নম্বরটা আছে যে y = mx + c সরলরেখাটা এই উপবৃত্তের অভিলম্ব হবে যদি এটা সমান এটা হয়। যে y = mx + c সরলরেখা, y = mx + c সরলরেখা x² / a² + y² / b² = 1 উপবৃত্তের ওপর অভিলম্ব হবে ইফ, কখন, যদি এটা ইকাল টু এটা হয়, তাহলে c² * a² + b²m² সমান কত হবে, m² * b² - a² হয়। তাহলে কি বললাম, এই সরলরেখাটা এই উপবৃত্তের অভিলম্ব হবে যদি এত ইকাল টু এত হয়। এটাকে আমরা 4 নম্বর কোশ্চেনে অ্যাপ্লাই করব। 4টা দেখো, 4টা কি বলেছে দেখো, 4টা বিবৃতি এ, দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ আর বিবৃতি বি। দেখো বিবৃতি এতে কি দেওয়া আছে, বিবৃতি এতে দেওয়া আছে যে এত সরলরেখা এত উপবৃত্তের অভিলম্ব হলে 5c = a² হবে। আর বিবৃতি এতে কি দেওয়া আছে, বিবৃতি বি দেওয়া আছে lx + my + n সরলরেখা x² / a² + y² / b² = 1 উপবৃত্তের অভিলম্ব হওয়া সত্য হবে এটা। ফার্স্ট আমরা এখানে বিবৃতি বিটাকে বের করার চেষ্টা করতেছি। বিবৃতি বিটা বেরিয়ে গেলে দেখো বিবৃতি এটাও কিন্তু একই রকম দেওয়া আছে যে অভিলম্ব হওয়ারই কন্ডিশান দেওয়া আছে। তো যদি বিবৃতি এটা আমরা পেয়ে যাই সত্য হিসাবে, তখন বিবৃতি এটাকে আমরা বিবৃতি বিটাকে আমরা কি বললাম, যদি বিবৃতি বিটা আমরা সত্য হিসাবে পেয়ে যাই তখন সেটাকে আমরা বিবৃতি এতে অ্যাপ্লাই করে দেখব। অ্যাপ্লাই করে দিলে যদি কন্ডিশান স্যাটিসফাই হয়ে যায় তাহলে বিবৃতি এটা সত্য হিসাবে আমরা বলতে পারবো। তাহলে ফার্স্ট আমরা বিবৃতি বি বের করার চেষ্টা করতেছি। দেখো এখানে লিখবে বিবৃতি বি, বিবৃতি বি। দেখো বিবৃতি বি কি বলেছে, যে একটা সরলরেখা দেওয়া আছে lx + my + n = 0, এই সরলরেখাটা এত উপবৃত্তের অভিলম্ব হওয়া সত্য হবে এটা। কত দেওয়া আছে, lx + my + n = 0, এই সরলরেখাটা কি বলছে, একটা উপবৃত্তের অভিলম্ব হওয়া সত্য হবে এটা। আচ্ছা দেখো এবার আমরা এইটাকে ইউজ করার চেষ্টা করতেছি। এই সরলরেখাটা এই উপবৃত্তে অভিলম্ব হওয়া সত্য কোনটা, যখন এত সমান এত হবে। তাহলে একই রকম এই যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটাকে তোমরা এরকম আকারে কনভার্ট করে নাও, y = mx + c আকারে কনভার্ট করে নাও। কনভার্ট করে অভিলম্ব সত্যটা এখানে লাগিয়ে দাও, লাগিয়ে দেখবে বইয়ে যে কন্ডিশানটা দেওয়া আছে সেই কন্ডিশানটা আসতেছে কিনা। যদি আসে তাহলে বলবো বিবৃতি বি সত্য। তাহলে এখানে y = mx + c আকারে আছে, তাহলে এটাকে আমরা y = mx + c আকারে কনভার্ট করছি। তাহলে my সমান কত হবে, -lx - n। তাহলে y = -l/m × x - n/m। দেখো y = mx + c আকারে চলে আসছে, যেখানে এটা দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে m, এটা হচ্ছে n, y = mx + c আকারে কনভার্ট হয়ে গেছে। তাহলে এবার চলে আসো যে এই রেখাটা উপবৃত্তের অভিলম্ব হবে যদি, তাহলে লিখবে যে এত সরলরেখাটি x² / a² + y² / b² = 1 উপবৃত্তের অভিলম্ব হবে, এত উপবৃত্তের অভিলম্ব হবে ইফ, এই কন্ডিশনটাকে লাগিয়ে দাও, c² * a² + b² m² = অত।
তাহলে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার বলতে কত, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, সি স্কোয়ার বলতে কত, এটা স্কোয়ার, সি স্কোয়ার বলতে কত মাইনাস এন বাই এম এর হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস, এখানে এ বলতে কত, এখানে এ বলতে এ, এটাতেও এ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এম এ স্কোয়ার, এম বলতে কত ওয়াই ইকাল টু এম এক্স, এম স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে কত এল স্কোয়ার এম স্কোয়ার হবে, এল স্কোয়ার এম স্কোয়ার সমান এম স্কোয়ার, এম বলতে কত ওয়াই ইকাল টু এম এক্স, এটা হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার বলতে কত এল স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। আচ্ছা এখানে এম স্কোয়ার এটা করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার আছে, তাহলে এখানেও এটা কেটে যাবে। আচ্ছা আর কি আছে দেখো, এখানে যদি ক্যালকুলেশন করো এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এল স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার সমান এল স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে কত হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা বইয়ে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার আছে, আচ্ছা এই এন স্কোয়ারটা গুণ আছে, ওদিকে ভাগ করে দাও, তাহলে এদিকে ভাগ করলে কত হবে, এখানে বাই এন স্কোয়ার হইবে। আচ্ছা এটা গুণ আছে, এদিকে ভাগ করে দাও, তো এখানে এটা কত হবে বাই এল স্কোয়ার হইবে, বাই এল স্কোয়ার হইবে, কোনাকুনি ট্রান্সফার করে দিলাম। এবার দেখো এটাকে ভাগ করে, এটা বাই এটা কত হবে এল স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে দিবে, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার সমান, আচ্ছা দেখো কত আছে, বইয়ে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, বিটাকে এ আকারে এধারে উল্টোপাল্টা করতে পারি, এ মাইনাস বির হোল স্কোয়ার আছে, বি মাইনাস এরও হোল স্কোয়ার একই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। তাহলে দেখো এত সরলরেখা এই পরাবৃত্ত এই উপবৃত্তকে স্পর্শ করবে যদি এত সমান এত হয়, এবং বইয়েও এই কন্ডিশানটাই দেওয়া আছে, তাহলে বিবৃতি বি কী হবে, বিবৃতি বি সত্য হবে। দেখো বুঝা গেছে কিনা। আচ্ছা বিবৃতি বি আমাদের অবিলম্ব হওয়ার সত্য পেয়ে গেলাম। আবার বলছি যেটাকে আমরা এইটাকে ইউজ করেই কিন্তু এখানে বের করেছি, নাহলে তোমরা যদি সূত্র না মনে রাখো, যেভাবে আমি সূত্রটা নিয়ে আসছিলাম, যে ধরে নেব যে x1 নয়ন বিন্দুতে অভিলম্ব ড্র করেছি, x1 নয়ন বিন্দু অভিলম্ব বের করবে, তার সঙ্গে এটা তুলনা করে x1 নয়ন বিন্দুটা বের করবে, সেই x1 নয়ন বিন্দুটা এখানে পুট করলেই আমাদের কন্ডিশানটা এইটা চলে আসবে, যেটা একটু বড় হবে, সেই জন্য আমি ডাইরেক্ট সূত্র এখানে লাগাচ্ছি। আচ্ছা এবার চলে আসো বিবৃতি এ, চলে আসো দেখো, লিখো বিবৃতি এ, বিবৃতি এ, দেখো বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে যে এক্স প্লাস এ এক্স বাই 3 প্লাস বিওয়াই ডিভাইড বাই 4 ইকাল টু সি, সরলরেখা এত উপবৃত্তের অভিলম্ব হবে যদি 5c ইকাল টু এ স্কোয়ার স্কোয়ার হয়। তাহলে দেখো এটাকে যদি এল এক্স প্লাস এম ওয়াই, দেখো এই সরলরেখাটা এই উপবৃত্তের অভিলম্ব হওয়ার সত্য হচ্ছে এইটা, ঠিক এই সরলরেখাটা এই উপবৃত্তের যেহেতু অভিলম্ব হওয়ার সত্য এটা, তো এই কন্ডিশনটা লাগিয়ে দেবো যে এই সরলরেখাটা যে উপবৃত্ত দেওয়া আছে সেই উপবৃত্তের অভিলম্ব হওয়ার সত্য এইটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে দেখবো বইয়ে যে কন্ডিশানটা দেওয়া আছে যে 5c ইকাল টু এ স্কোয়ার স্কোয়ার আছে, ওইটা যদি চলে আসে তাহলে বলবো বিবৃতি এ সত্য হবে, এবং সেটা আমরা বিবৃতি বিকে ইউজ করেই সত্য দেখাচ্ছি। তাহলে দেখো এটাকে যদি আমরা করি, এখানে এল বলতে কত বলতে, এটা একটু লক্ষ্য করো, এল এক্স, এল বলতে কত, আচ্ছা এটাকে যদি এধারে করি এ এক্স ডিভাইড বাই 3, এটা হচ্ছে এল এক্স প্লাস বি ডিভাইড বাই 4 ইন্টু ওয়াই, সিটা এদের আসলে কত হবে মাইনাস সি ইকাল টু 0, তাহলে এখানে এল বলতে কত, এল বলতে দেখো লক্ষ্য করো এল এক্স, এল বলতে কত এখানে অ্যাকচুয়ালি এ বাই 3, এম বলতে কত বি বাই 4, আচ্ছা এন বলতে কত, এন বলতে এখানে মাইনাস সি। তাহলে দেখো তাহলে এত সরলরেখা, তাহলে এই সরলরেখাটা উপবৃত্ত বলতে কত এত স্কোয়ার ইকাল টু 1, এত উপবৃত্তের অভিলম্ব হবে ইফ, কখন অভিলম্ব হবে,
যখন এটা সমান এটা হবে, যেহেতু বিবৃতি বিতে দেখিয়েছি, তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই এল, এল বলতে কত, দেখো এল বলতে এটা এল এক্স, এই যে এল বলতে এ বাই 3, এ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার বলতে কত, এ স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, বি স্কোয়ার বলতে কোনটা, এইটা, সরি বি স্কোয়ার বলতে এখানে বি স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, এম বলতে কত এল এক্স প্লাস এম, এম বলতে কত এখানে বি স্কোয়ার ডিভাইড বাই 16 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, এখানে এন বলতে কত এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এন বলতে কত মাইনাস এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার হবে। আচ্ছা এখানে স্কোয়ার স্কোয়ার কেটেই যাবে, বি স্কোয়ার কেটে যাবে, এটা উল্টে গেলে কত হবে 9 প্লাস 16 ইকুয়াল টু, আচ্ছা এইখানটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমি একটা মান পুট করতেছি, আমরা কি জানি ই সমান √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার জানি, এটা আমরা ক্লাস 11-এ যে পড়ে এসেছি যে উপবৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল টু কত হয় √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, আর উভয় পক্ষে যদি বর্গ করতে হয় স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এখানে এটাও √1 উঠে যাবে, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এখানে কণাকণি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে এ স্কোয়ার স্কোয়ার হবে, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা কত বসাবো স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আচ্ছা এখানে কত হবে 16 প্লাস 9 কত 25, তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই এখানে কত আছে হোল স্কোয়ার আছে। আচ্ছা এখানে করলে কত 25কে লিখতে পারি 5 স্কোয়ার, তাহলে উভয় পক্ষে স্কোয়ার তুলে দাও, তাহলে 5 সমান কত হবে এ স্কোয়ার ডিভাইড বাই উভয় পক্ষে স্কোয়ার তুললে এখানে সি আসবে, তাহলে কণাকণি গুণ করো 5c ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে দেখো 5c ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এটাই আছে, তাহলে বিবৃতি এ কী হবে, বিবৃতি এ সত্য হবে। আচ্ছা এবার চলে আসো, বিবৃতি বিও সত্য বাড়ালো, বিবৃতি এও সত্য বাড়ালো, এবং বিবৃতি এটা সত্য দেখানোর জন্য আমরা বিবৃতি বি এর যে কন্ডিশানটা আছে, যে একটা সরলরেখা একটা উপবৃত্তের অভিলম্ব হওয়ার সত্য আছে, যেটা আমরা বিতে বের করেছি, সেটা আমরা এখানে কিন্তু ইউজ করেছি, দেখো এই কন্ডিশানটা আমরা এখানে ইউজ করেছি। তো বিবৃতি এটা আমরা সত্য দেখানোর জন্য বিবৃতি বিকে ইউজ করেছি, তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান বি হবে, দুটোই সত্য, এবং এটা সত্যের জন্য কে দেয়, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী, তাহলে অপশান কোনটা হবে, অপশান বি, অপশান বি। নেক্সট পাঁচেরটা দেখো, বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে যে এত বৃত্তের 1,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হয় এত। আচ্ছা বিবৃতি বিতে কি বলেছে, y = f(x) বক্রের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হয় এত। আচ্ছা আমরা এখানে আগে বিবৃতি বিটা বের করছি, বিবৃতি কি বলেছে, x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হয় এটা। আচ্ছা আমরা বের করে দেখব যে আমরা কি জানি যে x1 y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হয়, y মাইনাস y1 সমান m, m বলতে কত, দেখো আমরা কি জানি m বলতে আমরা স্পর্শকের প্রবণতা m সমান কত জানি dy/dx জানি। আচ্ছা অভিলম্বের প্রবণতা কত হয়, এটাকে উল্টে যায়, মানে এটা 1 হয়ে যায়, 1 মাইনাস dy/dx হয়ে যাবে, জাস্ট এটা যেটা আছে, এটা যদি স্পর্শকের প্রবণতা হয়, অভিলম্বের প্রবণতা হবে 1/dy/dx, আর সাইন চেঞ্জ হয়ে যাবে ইন্টু x মাইনাস x1, তাহলে কণাকণি গুণ করে দাও, তাহলে কণাকণি গুণ করলে কত হবে dy/dx। আচ্ছা এটা x1, y1 বিন্দুতে x1, y1, তাহলে dy/dx at x1, y1 ইন্টু y মাইনাস y1 সমান x ইন্টু x মাইনাস x1, তাহলে দেখো আচ্ছা এখানে মাইনাস আছে, সেই জন্য এখানে মাইনাস আসবে, তো দেখো এটাই আছে, তাহলে বিবৃতি বি কী হবে, বিবৃতি বি সত্য। আচ্ছা এবার চলে আসো বিবৃতি এ, বিবৃতি এ, দেখো বিবৃতি কী বলেছে,
এত বৃত্তের 1,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এত। আচ্ছা দেখো 1,6 বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ বের করতে হলে আগে অভিলম্বের প্রবণতা বের করতে হবে। তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে? এখানে যেটা দেওয়া আছে সেটাকে আগে ডেরিভেটিভ করে অভিলম্বের প্রবণতা বের করব। তাহলে কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 3 ইকাল টু 0। একে ডেরিভেটিভ করলে 2x প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিআই বাই ডিএক্স মাইনাস 4 মাইনাস 6y ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স, 3 ডেরিভেটিভ 0 সমান 0। এখান থেকে ডিআই বাই ডিএক্স যদি কমন নাই তাহলে কত হবে? 2y মাইনাস 6, এটা ওদিকে গেলে কত হবে? মাইনাস 4 ওদিকে গেলে প্লাস 4, 2x ওদিকে গেলে কত হবে? মাইনাস 2x ডিআই বাই ডিএক্স সমান 4 মাইনাস 2x ডিভাইড বাই 2y মাইনাস 6। তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট কত বিন্দুতে বলেছে? 1,6 বিন্দুতে, 1,6। তাহলে 1,6 ফুট করলে 4 মাইনাস 2, তাহলে 6 ফুট করলে 6 দুগুণে 12 মাইনাস 6 কত হয়? 6 হয়। তাহলে কত হবে? 4 মাইনাস 2, তাহলে 2/6 মানে 1/3। আচ্ছা এটা স্পর্শকের প্রবণতা, তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে? অভিলম্বের প্রবণতা -3 হবে, কারণ এটা উল্টে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখব যে 1,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, 1,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 সমান m। m বলতে কি? অভিলম্বের প্রবণতা। এটা যদি স্পর্শকের প্রবণতা dy বাই dx কী হয়? স্পর্শকের প্রবণতা হয়, তাহলে অভিলম্বের প্রবণতা ওটা উল্টে যাবে, সাইন চেঞ্জ হবে। তাহলে 1/3 কত হবে? 3 হবে, সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে x মাইনাস x1। তাহলে গুণ করো, এখানে মাইনাস 3x দ্বারা আসলে কত হবে? প্লাস 3x প্লাস y। আচ্ছা মাইনাস 6 হতে গেলে প্লাস 6 হইবে, আর এধারে প্লাস 3 মানে 9 হয়ে যাবে। দেখো এটাই আছে, তাহলে বিবৃতি এ কী হবে? সত্য। আচ্ছা এবার চলে আসো, বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, তাহলে কোন অপশানটা হবে বলো? তাহলে দেখো অপশান কী দেওয়া আছে? তাহলে অপশান বি হবে, কারণ বিবৃতি এটা প্রমাণের জন্য আমরা বিবৃতি বিকে ইউজ করেছি। কারণ বিবৃতি বি এর যে থিওরিটা ছিল যে স্পর্শকের সমীকরণ সমান, এখানে দেখো y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, তো এইটা আমরা কিন্তু এখানে ইউজ করেছি এই প্রপার্টিটা। তাহলে বিবৃতি এটা প্রমাণের জন্য বিবৃতি বিকে আমরা ইউজ করেছি, তাহলে এটা সত্যের জন্য এটা দায়ী। তাহলে অপশান বি। ছয়টা দেখো, ছয়টা কী বলেছে? বিবৃতি এতে কী বলেছে দেখো, বলেছে যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার ইকাল টু 1 উপবৃত্তের এ কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে বিবৃতি এ বলেছে স্পর্শকের সমীকরণ এটা হবে, আর বিবৃতি বি বলেছে যে অভিলম্বের সমীকরণ এটা হবে। তাহলে আমরা চেক করব। ফার্স্ট দেখো বিবৃতি এ, দেখো বিবৃতি এ, বিবৃতি কী বলেছে? যে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আচ্ছা সমীকরণটা কত দেওয়া আছে? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1। তো এত উপবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত উপবৃত্তের এ কস থিটা কমা বি সাইন থিটা, এ কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, দেখো এটা তো কনিক সেকশন, তাহলে কনিক সেকশন হলে স্পর্শকের সমীকরণ আমরা ডাইরেক্ট পুট করতে পারি, যে বিন্দুগুলো আমরা ডাইরেক্ট পুট করতে পারি, যে এক্স স্কোয়ার থাকলে সেখানে এক্স x1, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই y1 পুট করে দেবো। তাহলে এখানে কী হবে? এক্স ইন্টু x1 বলতে কত? এ কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ইন্টু y1 বলতে কত? বি সাইন থিটা ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1। এখানে এ একটা কেটে দিবে, এখানে বি একটা কেটে দিবে, তাহলে এখানে কত হবে? এক্স কস থিটা ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি ইকাল টু 1। দেখো এটা আছে কিনা? এক্স কস থিটা ডিভাইড বাই এ প্লাস বি ওয়াই সাইন থিটা ডিভাইড বাই বি ইকাল টু 1, তাহলে এটা কী হবে? এটা সত্য। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি
তাহলে বিবৃতি বি কী বলেছে, যে অভিলম্বের সমীকরণ এটা হবে। দেখো অভিলম্বের সমীকরণ পেতে হলে আমাদের প্রবণতা বের করতে হবে অভিলম্বের, কারণ অভিলম্বের ডাইরেক্ট বের করা যায়নি, এরকমভাবে পুট করে দেবো, ডাইরেক্ট বের করা যায়নি। তাহলে অভিলম্বের প্রবণতা বের করতে হলে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে কি আছে, উপবৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার ইকাল টু 1, একটা ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ডিভাইড বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিভাইড বাই বি স্কোয়ার ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, 1 এর ডেরিভেটিভ 0, বোথ সাইড 2 কী হয়ে যাবে, আউট হয়ে যাবে। তাহলে ডিআই বাই ডিএক্স এটা হতে গেলে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স, এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কোনাকুনি এটা ট্রান্সফার হয়ে যাবে বি স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। তাহলে এবার অভিলম্বের সমীকরণ, যে এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কত, বি সাইন থিটা সমান, আচ্ছা এটা লৌটে যাবে, সাইন চেঞ্জ হবে, মাইনাসটা কী হয়ে যাবে, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার ওয়াইটা উপরে হবে, ওয়াই বলতে কত, এইটা বি সাইন থিটা ডিভাইডেড বাই বি স্কোয়ার এক্স বলতে কত, এ কস থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কত, এ কস থিটা। তাহলে এখানে একটা এ একটা কেটে যাবে, একটা বি কেটে যাবে, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে, বিওয়াই কস থিটা এটা গুণ করলে মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা সমান, এটা গুণ করলে কত হবে, এ এক্স সাইন থিটা, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস এ বি এ স্কোয়ার সাইন থিটা কস থিটা। তাহলে এটা এধারে আসলে কত হবে, দেখো উত্তরটা কত আছে, এ এক্স ডিভাইড বাই কস থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এটা যদি ওদিকে নিয়ে যাই, তাহলে ওদিকে কী আছে, এ এক্স সাইন থিটা, এটা ওদিকে গেলে কত হবে, মাইনাস বি ওয়াই কস থিটা। আচ্ছা এটা এধারে আসলে কত হবে, এধারে এসে আমি সাইন থিটা কস থিটা কমন নিয়ে নেবো, কমন নিলে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা। আচ্ছা এটা দেখো, এটা এবার ভাগ গুণ আছে, এধারে ভাগ করে দেয়, তাহলে ভাগ হলে কী হবে, এ এক্স সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস বিওয়াই কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সাইন থিটা কেটে যাবে, কস থিটা কেটে যাবে, তাহলে এ এক্স বাই কস থিটা এখানে কত হবে, এ এক্স বাই কস থিটা মাইনাস বিওয়াই ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু, এখানে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা আছে কি না। আচ্ছা বইয়ের উত্তর দেখো, বইয়ের উত্তরটা দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, তাহলে এই বিবৃতি কী হবে, এই বিবৃতি মিথ্যা। তাহলে কী হবে, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাহলে অপশান কোনটা হবে, দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। আচ্ছা সত্য, দ্বিতীয়টি মিথ্যা, অপশান সি হবে। নেক্সট দেখো, নেক্সট সাতেরটা দেখো, সাতেরটা কী বলেছে, সাতেরটা বিবৃতি এতে বলেছে যে এত এবং এত বক্র দুটি অন্তর্গত কোণ π/2। আচ্ছা বিবৃতি বিতে বলেছে যে m1 ও m2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু এত। আচ্ছা এখানে বিবৃতি বিটা যেটা দেওয়া আছে সেটাই আমরা আগে চেক করতেছি। বিবৃতি বি, দেখো বিবৃতি বি কী বলেছে, দুটি সরলরেখার প্রবণতা দেওয়া আছে m1 m2, সরলরেখার প্রবণতা দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু এত হবে, তাহলে এটা সত্য। তাহলে m1 m2 প্রবণতার, m1 দুটি সরলরেখার প্রবণতা কত দেওয়া আছে, m1 m2, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু কী হয়, মডুলাস অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দেখো এটাই দেওয়া আছে, তাহলে এই বিবৃতিটা কী হবে, যে সত্য হবে, সত্য।
আচ্ছা, এবার চলে আসো বিবৃতি বি। দেখো বিবৃতি বি কি বলেছে, দেখো সরি বিবৃতি এ হবে। আচ্ছা, বিবৃতি কি বলেছে যে এত এবং এত বক্র দুটির অন্তর্গত কোণ π/2। তাহলে দেখো এখানে দুটো বক্র দেওয়া আছে, ধরো এই একটা বক্র আর এই একটা বক্র, কেমন? তো এদের মধ্যবর্তী কোণ বলেছে π/2 বলেছে। দেখো এদের মধ্যবর্তী কোণ আমরা কি করে পাবো বলো? দুটো বক্রের মধ্যবর্তী কোণ তখনই পাবো, দুটো বক্রের মধ্যবর্তী কোণ বলতে কি বলতে বোঝায়? দেখো এখানে যে আছে এটা হচ্ছে আমাদের কার্ভ আছে, বাঁকা আছে, তো এদের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে না। তো মধ্যবর্তী কোণ বলতে কি, এখানে যে দুটো বক্র স্পর্শ টাচ করেছে, ছেদ করেছে, সেই ছেদবিন্দুতে আমরা দুটো স্পর্শক ড্র করব। এই একটা স্পর্শক আর হচ্ছে এই একটা স্পর্শক। দেখো দুটো স্পর্শক ড্র করেছি, সেই স্পর্শক দুটির মধ্যবর্তী কোণই এখানে বুঝাচ্ছি। কি বললাম? দুটি বক্রের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় না, বাট দুটি বক্রের মধ্যবর্তী কোণ বলতে এখানে বক্র দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা দুটো স্পর্শক ড্র করব। সেই স্পর্শকের মধ্যবর্তী কোণটাই হচ্ছে বক্র দুটির মধ্যবর্তী কোণ এখানে বোঝায়। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব বক্র দুটির মধ্যবর্তী কোণ? এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দু বের করব, সেই ছেদবিন্দুতে আমাদের এই যে সূত্রটা আছে এইটা লাগাবো, যে এই সরলরেখার প্রবণতা বের করে নেব। ধরো এই সরলরেখার প্রবণতা m1 আর এই সরলরেখার প্রবণতা আছে, এর স্পর্শকের প্রবণতা আছে m2। তাহলে দুটো স্পর্শকের প্রবণতা বের করে নেব, স্পর্শকের প্রবণতা বের করে আমরা এই সূত্র এখানে লাগিয়ে দেব। তাহলে দেখো প্রথম সরলরেখা কত আছে, x² + 6y = 7, আরটা কি আছে y = x³। তাহলে এই দুটো বক্র কোথায় ছেদ করেছে, দেখো এইখানে ছেদ করেছি। তাহলে বক্র দুটোর আমাদের ছেদবিন্দু বের করতে হবে। দেখো এটাকে আমরা দেখেই বুঝাচ্ছে বক্র দুটো 1,1 কিন্তু একে স্যাটিসফাই করছে। তোমরা সমাধান করে দেখবে, সমাধান করলে তোমরা ছেদবিন্দু পেয়ে যাবে। ছেদবিন্দুটা দেখবে 1,1 আসবে, যে এটাকে সমাধান করবে। যে এখানে y আছে, এই y এর জায়গায় কি পুট করে দেবে, x³ পুট করে দিবে। তারপরে এটা ত্রিঘাত সমীকরণ চলে আসবে। তাহলে x = 1 পুট করলে দেখবে একটা 0 হয়ে যাবে। তখন উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে বিন্দুটা x আর y এর মান 1,1 আসবে। আমরা ডাইরেক্ট দেখে নিলাম যে এখানে 1 পুট করলে এটাও স্যাটিসফাই করতেছে, আর 1 পুট করলে x এর মান 1, y এর মান 1 পুট করলে এটাও স্যাটিসফাই করছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি হবে, এর একটা ছেদবিন্দু হবে। যেহেতু স্যাটিসফাই করতেছে 1,1 বিন্দুটা, সেই জন্য এই বিন্দুটা কি হবে, ছেদবিন্দু হবে। আবার বলছি এই বিন্দুটা কিন্তু তোমরা সমাধান করে বের করতে পারো, এই দুটোকে সমাধান করে দেখবে এটাই আসবে। যেহেতু আমরা 1,1 ডাইরেক্ট মনে মনে পুট করে দেখলাম, যে আন্দাজি নিয়ে দেখলাম এই বিন্দুগুলো একে স্যাটিসফাই করছে, সেই জন্য এটা কী হবে, এটা এর একটা ছেদবিন্দু হবেই হবে। তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা 1,1। তাহলে 1,1 বিন্দুতে এই কার্ভের স্পর্শকের প্রবণতা বের করব, 1,1 বিন্দুতে এই কার্ভের স্পর্শকের প্রবণতা বের করব। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, 2x + 6y ডেরিভেটিভ dy/dx, সাথে ডেরিভেটিভ কত হবে, 0 হবে। তাহলে dy/dx = -2x / 6, কাটাকাটি গেল 3। তাহলে dy/dx at 1,1 সমান -1/3। আচ্ছা এটা ডেরিভেটিভ করব, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, dy/dx x³ এর ডেরিভেটিভ 3x²। তাহলে dy/dx at 1,1 সমান কত হবে, এখানে 3 হবে। তাহলে এটা ধরো m1, এটা ধরো m2, অতএব মধ্যবর্তী কোণ থিটা হলো tan থিটা সমান কত হবে, tan থিটা সমান m1 - m2 মডুলাস অফ m1 - m2। m2 কত, -1/3, মাইনাসে মাইনাসে প্লাস 1/3 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 করলে কত হবে, 1/3 × 3, এখানে মাইনাস আছে প্লাস মাইনাস এখানে কত আসবে, মাইনাস আসবে, 3 কেটে দিবে। তাহলে এখানে কত হবে, 0 হবে। সামথিং/0 কত হয়, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কত, tan 90 ডিগ্রি মানে কত হয়, ইনফিনিটিভ হয়। তাহলে থিটা = কত হবে, থিটা = 90 ডিগ্রি। তাহলে দেখো মধ্যবর্তী কোণ কত হবে এখানে, 90 ডিগ্রি মানে π/2। এবার অপশান দেখো, অপশানে বলেছে যে বক্র দুটি মধ্যবর্তী কোণ π/2। তাহলে ঠিক আছে, তাহলে এই বিবৃতি কী হবে, সত্য হবে।
আচ্ছা, এবার চলে আসো, দুটো বিবৃতি সত্য। আচ্ছা, বিবৃতি এ প্রমাণ করার জন্য বিবৃতি বিকে কিন্তু আমরা ইউজ করেছি। এই যে কোণ বের করার সূত্র, এটা বিবৃতি বিতেই কিন্তু ছিল। তো সুতরাং বিবৃতি এ প্রমাণ করার জন্য আমরা বিবৃতি বিকে ইউজ করেছি। তাহলে এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। অপশান বি। নেক্সট 8টা দেখো, 8টা কি বলেছে? বিবৃতি এতে কি বলেছে? এত সরলরেখা এত বক্রকে স্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ কমা বি। আচ্ছা, বিবৃতি বিতে কি বলেছে? এত সরলরেখা এতকে স্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এত কমা এত। আচ্ছা, দুটোই একই রকম দেওয়া আছে, তাহলে আমরা বিবৃতি এটাই আগে দেখতেছি। এখানে দুটোই যেহেতু একই রকম দেওয়া আছে, তাহলে বিবৃতি এ। আচ্ছা দেখো, বিবৃতি এতে কি বলেছে? যে এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2 সরলরেখা এতকে স্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ কমা বি। দেখো এখানে কী দেওয়া আছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2। এই সরলরেখাটা কাকে স্পর্শ করেছে? এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই বাই বি হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2। এই বক্রকে স্পর্শ করেছে। তাহলে বলেছে যে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ কমা বি। দেখো এখানে এ কমা বি, ধরো এইটা একটা সরলরেখা, এটা একটা কার্ভ। দেখো আমি ছবিটা আঁকছি, দেখো এই একটা কার্ভ, আর আছে এইটা হচ্ছে সরলরেখা, এইটা হচ্ছে একটা সরলরেখা। দেখো এই সরলরেখাটা ধরো একে স্পর্শ করেছে, ছবিটা হয়নি ঠিকঠাক। দেখো এই সরলরেখাটা একে স্পর্শ করেছে। দেখো এখানে বলেছে যে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ কমা বি। দেখো যেটা স্পর্শবিন্দু স্থানাঙ্ক সেটা অবশ্যই কি করবে? এটা যদি এ কমা বি হয়, এখানে স্পর্শবিন্দু স্থানাঙ্কটা কি বলেছি? এ কমা বি। এই এ কমা বি অবশ্যই যদি এখানে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হয়, তাহলে এ কমা বিটা এই সরলরেখা এবং একে দুজনকেই স্যাটিসফাই করবে। তাহলে তখনই বলবো যে এই এই বিন্দুটা আমাদের এইটা দুজনকেই স্যাটিসফাই করছে, মানে এই দুজনের হয় স্পর্শবিন্দু হবে, না হলে ছেদিতাংশ হবে। তাহলে দেখবো আমরা যে এ কমা বি একে আর একে স্যাটিসফাই করে কিনা। দেখো এখানে এক্সের জায়গায় এ, ওয়াইয়ের জায়গায় বি পুট করে, এই বিন্দুটা পুট করে দেখো, তাহলে এক্সের জায়গায় পুট করলে এ বাই এ 1 হবে, বি বাই বি 1 হবে, তাহলে 1 + 1 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এ কমা বি একে স্যাটিসফাই করছে। আবার এখানে পুট করে দেখো এ কমা বি, তাহলে এক্সের জায়গায় এ, ওয়াইয়ের জায়গায় বি, তাহলে এ বাই বি কত হয়? 1 কিউব প্লাস 1 কিউব, মানে কত হয়? 1 + 1 কত হয়? 2 হয়। তাহলে এ কমা বি এই সরলরেখা এবং এই কার্ভ দুজনকেই কি করছে? স্যাটিসফাই করছে। সুতরাং এ কমা বিটা এখানে এই দুজন কার্ভের হয় ছেদিতাংশ হবে, না হলে স্পর্শবিন্দু হবে। বুঝো ভালো করে। দেখো আমি লিখছি, দেখো যেহেতু এ কমা বি বিন্দুটি কি করছে? সরলরেখা ও কার্ভকে স্যাটিসফাই করছে। সরলরেখা ও কার্ভকে স্যাটিসফাই করে। সুতরাং এ কমা বি বিন্দুটি কি হবে? ছেদিতাংশ কিংবা স্পর্শবিন্দু হবে, যে কোনো একটা হবে। দেখো ছেদিতাংশ কিংবা স্পর্শবিন্দু হবে। বুঝে ভালো করে। যখন একটা বিন্দু দুজন কার্ভকে স্যাটিসফাই করবে, একটা রেখা আর একে স্যাটিসফাই করবে, তখন ওই বিন্দুটা হয় স্পর্শবিন্দু হবে, না হলে ছেদিতাংশ হবে, যে কোনো একটা হবে। এবার দেখো এটা স্পর্শবিন্দু না ছেদিতাংশ সেটা আমরা চেক করব। তাহলে দেখো আমরা দেখো এই যে এ কমা বি বিন্দুটা, তোমরা এই দুটোকে সমাধান করেও এ কমা বি বিন্দুই পাবে, কারণ বইয়ে যেহেতু এ কমা বি বিন্দু দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে সমাধান করছি না। তোমরা দুটোকে সমাধান করে দেখবে, তাতেও এ কমা বি এক্সের জায়গায় এক্সের মান এ আসবে, ওয়াইয়ের মান বি আসবে। এই দুটোকে সমাধান করে আরও মান আসবে, বাট যেটা বই দেওয়া আছে সেটাকেই আমরা চেক করতেছি, বেকার সমাধান আর করছি না এখানে। এবার চলে আসো, আমরা এ কমা বিটা স্পর্শবিন্দু না ছেদিতাংশ সেটা আমরা চেক করব। সেটা কিভাবে চেক করব? তাহলে এ কমা বি বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। যদি স্পর্শকের সমীকরণ এটাই আসে, তখনই বলবো এ কমা বিটা স্পর্শবিন্দু হবে। দেখো এ কমা বিটা এখানে ছেদিতাংশ হতে পারতো, এরকম যদি হতো তখন এ কমা বিটা ছেদিতাংশও হতো, তখনও কিন্তু এই দুজনকে স্যাটিসফাই করতো।
তো আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে এ কমা বি বিন্দুটা স্পর্শবিন্দু, ছেদিতাংশ হতে পারতো। তাহলে এবার আমরা এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে কত হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম। এম বলতে কত, দেখো এম বলতে এখানে স্পর্শকের প্রবণতা বের করব, এই কার্ভে স্পর্শকের প্রবণতা। তাহলে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে 3x² ডিভাইড বাই এ কিউব প্লাস এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 3y² ডিভাইডেড বাই বি কিউব ডিআই বাই ডিএক্স ইকাল টু 0। তাহলে 3 এখানে কী হয়ে যাবে, আউট হয়ে যাবে। তাহলে ডিআই বাই ডিএক্স ইকাল টু এটা গেলে কত হবে মাইনাস এ কিউব, এটা কণাকণি গেল বি কিউব ইন্টু, তাহলে এখানে কত হবে x² y²। তাহলে এখানে ডিআই বাই ডিএক্স অ্যাট এ কমা বি মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব, এখানে এ কমা বি, তাহলে b² ডিভাইড বাই a²। আচ্ছা তাহলে দেখো এখানে কত হবে, আচ্ছা এখানে কোনাকুনি ট্রান্সফার এখানে y² হবে, এখানে y², এখানে x² হবে। দেখো এবার এখানে x এর জায়গায় পুট করব a², y এর জায়গায় b পুট করব b², a² কেটে যাবে, b² কেটে যাবে, তাহলে কত হবে মাইনাস বি বাই এ। তাহলে প্রবণতা কত হবে মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে মাইনাস বি দিয়ে ভাগ করে দাও, তাহলে মাইনাস বি দিয়ে ভাগ করেছি, মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হবে। আচ্ছা মাইনাস বি দিয়ে ভাগ করলে এক্স বাই এ, আচ্ছা মাইনাস মাইনাসে +1, আচ্ছা মাইনাস বি দিয়ে ভাগ করলে এখানে 1 আসবে, -1 আসবে। তাহলে এখানে কত হবে, এটা ওদিকে গেলে কত হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি -1 এর ধারে আসলে +1 সমান 2। দেখো এটা স্পর্শকের সমীকরণ। তাহলে এ কমা বি বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ কী এসছে, এটা আসছে। দেখো বইয়ে এটাই দেওয়া আছে স্পর্শকের সমীকরণ। তাহলে এ কমা বি অবশ্যই এটা কী হবে, স্পর্শবিন্দু হবে। ছেদিতাংশ এখানে হবে না, এই ছেদিতাংশটা হবে না, স্পর্শবিন্দু হবে। তাহলে দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে বিবৃতি, এতে সবগুলোই আমাদের সত্য বাড়াচ্ছে যে এইটা হচ্ছে স্পর্শ এবং এটা দুজনের ছেদিতাংশ এ কমা বি যেহেতু স্যাটিসফাই করছে, তাহলে সব কিছুই হচ্ছে। তাহলে বিবৃতি এ কী হবে, বিবৃতি এ সত্য। এবার চলে আসো বিবৃতি বি। দেখো তাহলে বিবৃতি বি লিখো, বিবৃতি বি। দেখো বিবৃতি বি কী বলেছে, এত সরলরেখা এত বক্রকে স্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এত। দেখো সেম অঙ্ক, জাস্ট আমরা যে স্পর্শবিন্দুটা যেটা দেওয়া আছে সেটা ওই দুটো কার্ভকে স্যাটিসফাই করে কিনা দেখো। এখানে কি বলা আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু 3a, আটা দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু 3a xy। তাহলে এই দুজনকে দেখো 3a/2, 3a/2 স্যাটিসফাই করে কিনা দেখো। এখানে 3a/2 পুট করে দেখো, 3a/2 প্লাস 3a/2 সমান কত আছে, দুটো আছে, তাহলে 2 ইন্টু আসবে, তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে একে কী করছে, একে স্যাটিসফাই করছে, তাহলে এটাকে পুট করে দেখো। এখানে 3a/2 এর হোল কিউব প্লাস 3a/2 এর হোল কিউব, এধারটা বের করে দেখো 3a ইন্টু এক্সের জায়গায় 3a/2, তাহলে এটাই ক্যালকুলেশন করলে 2 ইন্টু 27 a কিউব ডিভাইড বাই 8, কাটাকাটি করলে কত 4, এখানে করলে কত 3 থেকে 9 27 a কিউব ডিভাইড বাই 4। দেখো দুজনকেই স্যাটিসফাই করছে। দেখো এটাও 27 a কিউব বাই 4, এটাও 27 a কিউব বাই 4, তাহলে দুজনকে কী করছে, এখানে 3a/2 কী করছে, স্যাটিসফাই করছে। তাহলে কী হবে, তাহলে এখানে লিখে দেবো যে 3a/2, 3a/2 স্যাটিসফাই করছে, স্যাটিসফাই বোথ ইকুয়েশান, স্যাটিসফাই বোথ ইকুয়েশান, দুজনকেই স্যাটিসফাই করছে। সুতরাং 3a/2 কী হবে, এটা এবং এটার হয় স্পর্শবিন্দু হবে, না হলে ছেদিতাংশ হবে। সুতরাং 3a/2 বিন্দুটি কার্ভ দুটির ছেদিতাংশ অথবা স্পর্শবিন্দু হবে, ছেদিতাংশ অথবা স্পর্শবিন্দু হবে। দেখো বুঝতে পারছি না, কারণ দুজনকে স্যাটিসফাই করছে মানে কি, হয় ছেদিতাংশ হবে নাহলে স্পর্শবিন্দু হবে। ছেদিতাংশ হলেও ওটাকে স্যাটিসফাই করবে, স্পর্শবিন্দু হলেও ওটাকে স্যাটিসফাই করবে।
আচ্ছা এবার দেখো এটা স্পর্শবিন্দু হবে না ছেদিতাংশ হবে, সেটা আমরা চেক করবো এখানে। কিভাবে চেক করব? যে এই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শকের সমীকরণ যদি এটা হয় তাহলে ওই বিন্দুটা কি বলবো? স্পর্শবিন্দু বলবো। তাহলে দেখো, তাহলে এই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করবো। আচ্ছা এই বিন্দু স্পর্শকের সমীকরণ বের করতে হলে তাহলে এই বিন্দুতে আমাদের আগে প্রবণতা বের করতে হবে। প্রবণতা মানে কি? এই কার্ভের উপর প্রবণতা। তাহলে এই কার্ভের উপর এই বিন্দুতে প্রবণতা কীভাবে পাবো? এটাকে ডেরিভেটিভ করবো। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হয়? এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, ওয়াই কিউবের ডেরিভেটিভ 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 3a ইন্টু এক্স ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ 1। আচ্ছা 3 কী হয়ে যাবে? বোথ সাইড আউট হয়ে যাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নাও। কমন নিলে কত হবে? ওয়াই স্কোয়ার, এটা এদের আসলে কত হবে? মাইনাস এক্স, এটা ওদিকে যাবে সমান এ ওয়াই, ওদিকে গেলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার ডিআই বাই ডিএক্স সমান এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 3a/2 কমা 3a/2, 3a/2 কমা 3a/2 সমান, এখানে পুট করে দেখো। আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কত হবে? এখানে এক্স স্কোয়ার আসবে। এক্স স্কোয়ার বলতে কত? 3a/2 এর হোল স্কোয়ার। এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এ ইন্টু ওয়াইয়ের জায়গায় 3a/2, এখানে কত হবে? ওয়াইয়ের জায়গায় 3a/2 এর হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু 3a/2। দেখো উপর নিচে সেম আছে, তাহলে কেটে দেবো। তাহলে কত হবে? -1। তাহলে এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে? -1 হবে। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। অতএব স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 সমান m, m বলতে কত? -1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটা আসলে কত হবে? এক্স প্লাস ওয়াই সমান, তাহলে কত হবে? এখানে প্লাস 3a/2, আর এধারে ওটা গেলে প্লাস 3a/2, দুটো আছে তাহলে ইন্টু 2 হবে, 2 কেটে দিবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু 3a। দেখো এই বিন্দুতে তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কত হলো? এক্স প্লাস ওয়াই ইকাল টু 3a। দেখো ওটাই আছে। তাহলে এটাও কী হবে? এটা তাহলে সত্য হবে। তাহলে এবার চলে আসো। আচ্ছা দেখো এখানে কী হবে? দেখো এখানে দুটোই কী আছে? দুটোই সত্য আছে। তাহলে দুটোই সত্য হলে কী হবে? দেখো অপশানগুলোর মধ্যে দেখো, এটা বের করতে এর উপর কিন্তু নির্ভরশীল নয়, কিংবা এটা বের করতে এর উপর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর কিন্তু নির্ভরশীল নয়। ওটা কি আমরা এটা বের করতে কি এটার হেল্প নিয়েছি, কিংবা এটা বের করতে কি আমরা এটার হেল্প নিয়েছি? কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে কী হবে? অপশান ডি হবে। অপশান ডি হবে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়।